যেরকমটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম নিনচেনের সাথে যে ম্যারেজ কন্ট্রাক্ট হয়েছিল ওইটা আসলে 1 ইয়ারের সাথে হয়েছিল আর এটা সবাই জানা যায়। আর 1 ইয়ারও এটা জানতে পেরে নিনচেন চ্যালেঞ্জ মেরা বসে থাকে যে তার সাথে ফাইট করতে হবে তাহলেই নিনচেন তাকে বিয়ে করতে পারবে। কিন্তু তখন নিনচেন বলে আমার কাছে এতটা পাওয়ার বর্তমানে নেই যে আমি আপনার সাথে ফাইট করতে পারবো, যে কারণে আমি আগে থেকে হার মেনে নিচ্ছি। কিন্তু এ তো 1 ইয়ার রাজি হয় না আর সে তার মাদারের কারণে নিংচেনকে 5 বছরের সময় দেয়। কিন্তু এতে নিংচেন বলে তার সাথে 3 বছরই লাগবে তার থেকে বেশি পাওয়ারফুল হতে, তার পরবর্তীতে সে এসে তার সাথে ফাইট করবে। তারপরে নিংচেন ডিসাইড করতে পারবে আসলে এই ম্যারেজ কন্ট্রাক্টের কি করা উচিত। তখনই তাদের কাছে একটা লোক আসে যার সাথে হালকা পাতলা ঝামেলা হয়। তারপরে সেখানে রেড বার্টও আসে, সে কিছু গোলমাল পাকায় যে কারণে শাওয়ের ভিতরে যে ডেমন ফক্সটা ছিল, মানে ফক্স ডেমনের যে সিটটা ছিল ওইটা জেগে যায়। আজকের এপিসোডটাও ঠিক এখান থেকে শুরু হয়। আজকের এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ওই ডেমন ব্লাডের কারণে শাওয়ের ভিতরে যে ডেমনটা ছিল ওইটা তার উপর হেভি হতে শুরু করে দেয় আর হঠাৎ করে তার ভিতর থেকে প্রচুর পরিমাণে এনার্জি বাইরে বেরিয়ে আসতে শুরু করে দেয়। যদিও নিংচেন এটা দেখে তার যে ডিভাইন লোটাস আছে ওইটার সাহায্যে শাওয়ের কপালের মধ্যে অনেক জোরে একটা হিট করে, কিন্তু তারপরও এতে কিছু হয় না, উল্টো শাওয়ের এনার্জির কারণে তার অবস্থা খারাপ হয়ে যায়। যদিও অনিয়ার এসে তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে শাওয়ের ভিতর থেকে এত পরিমাণে এনার্জি বাইরে বেরিয়ে আসতেছিল যে আশেপাশে যত লোক ছিল তাদের অবস্থা পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছিল। তখনই অন্যদিকে লুজে এসব দেখে ওই ডেমনকে বলতে শুরু করে দেয় যে আমার উচিত ছিল আগেই তোমাকে মেরে ফেলা। এটা শুনে ওই রেড বার্ড বলতে শুরু করে দেয় আমি জানতাম না যে তোমরা এত বড় গর্দভ বা গাধা। আগের যে ফক্স ডেমন আসছিল সে আমাকে তার ব্লাড খাওয়ার জন্য দিয়েছিল, যে কারণে আমি এত বেশি শক্তি পেয়ে গেছি। তার এক ফোঁটা ব্লাডের মধ্যে এত বেশি পাওয়ার ছিল যে আমি যে কারণে এত বেশি পাওয়ারফুল হয়ে গেছি। আর তার তো আমি ডিসেবল পর্যন্ত হয়ে গেছি, যে কারণে আমি এখন তারই ইনস্ট্রাকশন ফলো করব। এটা শুনে লুজি আবারও বলে সেই দিন তোমাকে যদি আমার শটের সাহায্যে মেরে ফেলতাম তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যেত। এটা শুনে রেড বার্ড আবারও বলে যে হ্যাঁ তোমার শট আমাকে তো মারতে পারবে কিন্তু ওই ফক্স ডেমনের কিছুই করতে পারবে না। অন্যদিকে শাওই ফুললি ট্রান্সফর্ম হয়ে যায়, এমনকি তার পিছনে তো 3 টেলসও বাইরে বেরিয়ে আসে। কিন্তু তারপরও শাওয়ের কিছুটা কনসিয়াসনেস এখনো পর্যন্ত তার মধ্যে জীবিত ছিল, যে কারণে সে নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করতেছিল। কারণ সে জানে সে যদি একবার আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে অনেক বড় র্যাম্পেজ হতে চলেছে এখানে। সরি গাইস, কি বলবো, যখনই ভয়েস ওভার করতে বসি তখনই আমার নাক বন্ধ হয়ে যায়, এত ঠান্ডা পড়ছে আমাদের দিকে। আমি জানি না এত ঠান্ডা অন্য কোথাও পড়ছে নাকি বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে ভাই, এই কারণে আমি ক্ষমা প্রার্থী আর সবাই একটু অ্যাডজাস্ট করে নিয়ে। আর এসব যখন নিংচেন দেখে সে শাওইকে আটকানোর জন্য যেতে থাকে, কিন্তু 1 ইয়ার মাঝখানে সে থামিয়ে দেয় আর বলে তুমি তার কাছে যেও না, কারণ তার কাছে এখন এত পাওয়ার আছে যে সে লাত্তি মেরে তোমার বাতি ধরাইতে পারবে। কিন্তু এতে নিংচেন বলে যে আমার মনে হয় শাওইর ভিতরে এখনো পর্যন্ত তার কিছুটা কনসিয়াসনেস বেঁচে আছে। কিন্তু তখনই শাওই তার উপর অ্যাটাক করে দেয়। এটা থেকে 1 ইয়ার তার শটের সাহায্যে শাওইর উপরে অ্যাটাক করে দেয়, যে কারণে শাওইর হাতের উপর ওই শটটা ঢুকে যায়। এখন এই শট ঢুকে যাওয়ার কারণে শাওই অনেক বেশি রেগেছে আর সে এতটা বেশি এনার্জি প্রডিউস করেছে তার বডি থেকে 1 ইয়ার আর সে নিজে অনেকটাই দূরে গিয়ে পড়ে যায়। তখনই নিংচেন খেয়াল করে যে এখানকার যে সিলিং আছে মানে শাওইর উপরের যে সিলিং ওইটা পড়তে চলেছে তার উপরে, যে কারণে নিংচেন শাওইকে গিয়ে বাঁচিয়ে নেয়। কিন্তু এটা যখন ওই ডেমনের ভিতরে থাকা শাওইর কনসিয়াসনেস দেখতে পায় সে অনেকটাই শক্ট হয়ে যায়। কিন্তু তখনই ওই ডেমন আবারও শাওইকে কন্ট্রোল করে ফেলে আর নিংচেনকে অনেকটাই দূরে ফেলে দেয়। আর সে এত বেশি অরা রিলিজ করতে থাকে যে নিংচেনের অবস্থা খারাপ হয়ে যায় সেখানে। এর সাথে নিংচেনের যে আগের ক্ষত ছিল ওইগুলো আবার অ্যাক্টিভ হয়ে যায়। অন্যদিকে ওই শাওই মানে যে এখন ডেমন ছিল সে সরাসরি 1 ইয়ারের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এন্ড মুভমেন্টে নিংচেন শাওইকে আওয়াজ দেয় আর বলে শাওই তুমি কিন্তু এরকমটা না। এটা শুনে শাওইও থেমে যায় আর তাদের দুজনের কাছ থেকে দূরে যেতে থাকে। এর সাথে আমরা শাওইর চোখে একটু পানিও দেখতে পাই। এটা দেখে নিংচেন বুঝে যায় যে শাওইর ভিতরে এখনো পর্যন্ত তার নিজের কিছুটা কনসিয়াসনেস বাকি আছে, যে কারণে তারা যদি চায় তাহলে শাওইকে বাঁচাতে পারবে। অন্যদিকে লুজিয়া আর ওই রেড বার্ডের মধ্যে এখনো পর্যন্ত মারামারি কাটাকাটি চলতেছিল। তখনই ওই রেড বার্ড শাওইকে অর্ডার দিতে শুরু করে দেয় আর বলে তাদের সবার উপর অ্যাটাক করার জন্য আর এখানকার কিচ্ছা খতম করার জন্য। কিন্তু শাওই নিংচেন আর 1 এর উপর অ্যাটাক করতে চাইতেছিল না, যে কারণে সে ওই প্যালেসের ছাদ ভেঙে ছাদে চলে আসে ওই প্যালেসে। এটা দেখে লুজিয়া বলে তাড়াতাড়ি শাওইকে আটকাতে হবে, না হলে শাওইকে আটকানো অনেক বেশি কঠিন হয়ে যাবে। কিন্তু ততক্ষণে ওই রেড বার্ড তার ডেমন পাপের টেকনিক ইউজ করে ফেলে, যে কারণে শাওই আরো বেশি পাওয়ারফুল হয়ে যায় আর তার কন্ট্রোল ওই রেড বার্ডের কাছে চলে যায়। এর সাথে ওই রেড বার্ড তার ব্লাড টেকনিক ইউজ করে শাওইকে অর্ডার দেয় যেন শাওইকে সে যেন মেরে ফেলে। এর সাথে সে অনেক জোরে জোরে হাসতে থাকে আর বলে আমি তোমাদেরকে এখন দেখাবো আমি শাওইর সাহায্যে কিভাবে একজন ডেমন কিং হয়ে উঠি। ততক্ষণে শাওই ও লুজিয়ার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই সে তার লাস্ট মুভমেন্টে এসে রেড বার্ডের উপর অ্যাটাক করে দেয় আর বলতে থাকে দৌড়ে বেড়া, তোর এত বড় সাহস হয়ে আছে তুই আমাকে কন্ট্রোল করবি, এই ক্ষমতা এখনো পর্যন্ত তোর হয় নাই। অন্যদিকে ওই বার্ড ভাবতে থাকে ভাই এটা কিভাবে হয়ে গেল, আমি এটাকে কন্ট্রোল করতে পারতাছি না। তখনই লুজিয়া পিছন থেকে শাওইকে আওয়াজ দেয়। এটা দেখে ওই শাওইর ভিতরে যে ডেমনটা ছিল সে অনেক বেশি রেগে যায় আর লুজিয়ার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু মাঝখানে নিংচেন চলে আসে, যে কারণে শাওই আটকে যায়।
মানে থেমে যায় আর কি। তারপরে সে এখান থেকে পালাতে শুরু করে দেয়, এটা থেকে ওয়ান ইয়ারও তার পিছনে যেতে শুরু করে দেয়। তখনই শাওই অলরেডি পার্পল রিয়ালামের ফার্স্ট স্টেপে পৌঁছে গিয়েছে। এটা শুনে ওয়ান ইয়ার বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আমি এটাও জানি যে তোমার কাছে কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে। কি আছে না? এটা শুনে নিংচেন বলে, হ্যাঁ আমার কাছে একটা রাস্তা তো আছে। তারপর আমরা লুজিয়াকে দেখতে পাই যে ওই রেড বার্ডকে টর্চার করতেছিল আর বলতেছিল, তুমি তাড়াতাড়ি বলো তোমার ব্লাডের মধ্যে নিশ্চয়ই ওই ডেমনকে আটকানোর ক্ষমতা আছে, আর এটা কিভাবে করা হয় এটা তুমি তাড়াতাড়ি বলো। এটা শুনে রেড বার্ড বলে, আমারও এরকমটাই মনে হয়েছিল, কিন্তু আমার এখন মনে হচ্ছে ওই ফক্স ডেমন আমার কাছে মিথ্যে কথা বলেছিল। তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ওই ডেমন বলতেছিল, তুমি চাইলে আমার এই ব্লাডের সাহায্যে শাওকে কন্ট্রোল করতে পারবে, তারপরে তুমি এই জাও স্টেটের পুরো কন্ট্রোল নিতে পারবে। তারপরে সিম প্রেজেন্টে আসে আর ওই রেড বার্ড বলতে শুরু করে দিয়ে, আমি জানি ওই ফক্স ডেমন আমাকে মিথ্যে কথা বলেছিল, যে কারণে এখন আমার এই অবস্থা। কিন্তু সত্যি বলতে আমি এখন জানি না যে শাওকে কিভাবে আটকাতে হবে, কিন্তু হ্যাঁ আমি এটা ঠিকই জানি যে তোমরা সবাই রাইচাস পাথকে ফলো করো, যে কারণে আমাকে এভাবে তিলে তিলে মারার থেকে ভালো আমাকে একেবারে মেরে ফেলো। এটা শুনে নিনচেন বলে, না ভাই আমি তো এত সহজে তোমার মারতাছি না। এর সাথে নিনচেনের অবস্থা খারাপ হতে শুরু করে দেয়। তখনই ওই রেড বার্ড আবারও জিজ্ঞেস করে, এখন তাহলে তোমরা কি করতে চলেছো? কিন্তু নিনচেন এরা পাত্তে দেয় না। পাত্তা দিব কে? এত সুন্দর মাইয়া থাকতে ওরা পাত্তা দিব কে? তখনই লুজিয়াকে নিনচেন বলে যে, আমি তোমাকে এখন একটা সিলিং টেকনিক শিখাতে চলেছি, যেটার নাম হলো ব্লাড বোন বার্নিং বডি। এটা শুনে রেড বার্ড বলে, এটা তো ডেমনরা তৈরি করেছে, তাহলে তুমি এটা কিভাবে পারফর্ম করবে? তখনই নিনচেন লুজিয়ার পিছন দিকে অনেকটা কাছে যায় আর বলে, আমি কি আপনার এনার্জি ইউজ করতে পারি যদি আপনার পারমিশন থাকে আর কি। অন্যদিকে লুজিয়া নিনচেনকে এত কাছে থেকে শর্মাতে শুরু করে দেয়। এর সাথে নিনচেন আরো একটু কাছে যায় আর বলে, আমি আপনার এনার্জি ইউজ করে ওই সিলিং টেকনিকটা পারফর্ম করবো। এটা বলে সে আরো কাছে যেতে শুরু করে দেয়। ভাই থাম, আর কাছে যাইস না ভাই। অন্যদিকে লুজিয়ার হার্টবিট এত জোরে বাজতেছিল যে ওইটা হার্টবিট কম, ডেস্কটপ বেশি মনে হইতাছিল। তারপর নিনচেন লুজিয়ার হাত ধরে আর তার এনার্জি ইউজ করে ওই সিলিং টেকনিকটা পারফর্ম করতে শুরু করে দেয়, আর এটা ফাইনালি পারফর্মও করে ফেলে। আর পারফর্ম করার পর ওইটা রেড বার্ডের দিকে মেরে দেয়, যে কারণে ওই সিলিং টেকনিকটা সরাসরি রেড বার্ডের যে কপাল আছে ওইখানে গিয়ে বসে যায়। এটা যখন থেকে রেড বার্ড তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর অনেক জোরে জোরে বলতে থাকে, এই সিলিং টেকনিকটা আমার কাছ থেকে দূরে রাখো। এখন এই সিলিং টেকনিকের কারণে তার কপালে একটা মার্কও হয়ে গিয়েছিল। তখনই নিনচেন তার কাছে আসে আর বলে, এখন হয়তোবা তোমার শোনার আর শোনার শক্তি অনেক বেশি বেড়ে গিয়েছে, যে কারণে এই তালিসমানটা শোনো আর তাড়াতাড়ি শাওকে খুঁজে বের করো, কারণ এই তালিসমানটা তার কাছেই ছিল এতদিন যাবত। এটা শুনে রেড বার্ড তার পাখা দেখায় আর বলে, দেখো ভাই আমার পাখনা অনেক বেশি নষ্ট হয়ে গেছে, যে কারণে আমি এখন উঠতে পারবো না। কিন্তু নিনচেন এটা দেখে বলে, ভাই তুমি যদি ওরে 2 ঘন্টার ভিতরে খুঁজে বার করে না দিতে পারো আমার, তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি ময়রা বর্তে হয়ে যাবে। এটা শুনে ওই রেড বার্ড অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি করে শাওকে খোঁজার জন্য এখান থেকে চলে যায়। তখনই লুজিয়া নিনচেনকে জিজ্ঞেস করে, আচ্ছা এই টেকনিকটা তো ডেমন পাথ থেকে বিলং করে, তুমি এটা কিভাবে শিখেছো? এটা শুনে নিনচেন বলে, আমি জানি না তো আমি এটা কিভাবে শিখেছি, কিন্তু হ্যাঁ আমি যতটুকু জানি আমি ততটুকু ইউজ করতে চাই এই সব কিছু। এটা বলার সাথে সাথে নিনচেনের অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করে দেয়, যেটা থেকে লুজিয়া তাকে বলে, তোমার এত বেশি ফোর্স করা উচিত নেই নিজের উপর। আচ্ছা ভাই কেউ আমাকে একটু বললো তো এই ধরনের মাইয়া কই পাওয়া যায় যেগুলা হিরো যখন লুজার থাকে তখন প্রেমে পড়া যায়? ভাই আমার কলেজের মাইয়া তো ভাই তো মাইয়া কম অ্যাটিটিউড ওলা বেশি মনে হয়, ভাই অ্যাটিটিউড দিয়ে যাইতে মেরে লাগবে এরকম মনে হয়। তখনই নিনচেন লুজিয়াকে বলে, আচ্ছা আমি কি আপনার ওই ট্রেজার সিটটার মধ্যে কিছুক্ষণ বসতে পারি? এটা শুনে লুজিয়াও রাজি হয়ে যায়। তারপরে আমাদেরকে শাওকে দেখানো হয় যে একটা জায়গায় গিয়ে পড়ে গিয়েছিল আর তার অবস্থা অনেক বেশি খারাপ মনে হচ্ছিল। তারপরে আমরা শাওয়ের কনসিয়াসনেসের ভিতরের অবস্থা দেখতে পাই, যেখানে শাওইকে ওই ডেমন বলতেছিল, তোমাকে শুধু হার মানতে হবে, তারপর আমি তোমার বডিকে কন্ট্রোল করে নিব, তারপরে তুমি আর কিছুই দেখতে পারবে না, না শুনতে পারবে না দেখতে পারবে, যে কারণে তোমার খারাপও লাগবে না। এটা শোনার সাথে সাথে শাওই ওই ডেমনের কানের নিচে বাজায় দেয়, যে কারণে ওই ডেমন আরো বেশি রেগে যায় আর বলতে শুরু করে দেয়, তুমি যার জন্য এত কিছু করতেছো, তোমার যে সিনিয়র ব্রাদারকে বাঁচানোর চেষ্টা করতেছো সে কিন্তু আসলে তোমার সিনিয়র ব্রাদার না, সে আসলে একটা ডেমন। তোমার আসল যে নিনচেন সিনিয়র ব্রাদার ছিল সে আরো অনেক আগেই মারা গিয়েছে। তখনই শাওই ওই ডেমনের উপর কিছু অ্যাটাক করে যেগুলো আসলে নিনচেনই শিখিয়ে দিয়েছিল। তখনই ওই ডেমন বলতে শুরু করে দেয় যে, তুমি যতই অ্যাটাক করো না কেন এখানে আমার কিছুই হবে না, কারণ এই কনসিয়াসনেস শুধু তোমার একার না। আর এমনি তো তুমি তাকে বাঁচানোর চেষ্টা করতেছো যে তোমার আসল সিনিয়র ব্রাদার না, যে তোমার ব্রাদারকে মেরে ফেলছে। সত্যি বলতে তোমার মতো মেয়েকে এখনই মরে যাওয়া উচিত। এটা বলে সে শাওয়ের গলায় ধরে ফেলে, কিন্তু তখনই শাওই ভাবতে থাকে যে নিনচেন আসলে তার সাথে কি করেছে। নিনচেন সবসময় তাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে, যে কারণে শাওই ঠিক এরকমটা বলে আর বলে, তুমি সবসময় আমাকে হার্ট করার চেষ্টা করতেছো, তাই আমি কার উপর ভরসা করবো, আমার সে ব্রাদারের উপর নাকি তোমার উপর? এটা শুনে ওই ডেমনও বুঝে যায় যে সে শাওয়ের কনসিয়াসনেসকে এত তাড়াতাড়ি শেষ করতে পারবে না। অন্যদিকে ওই রেড বার্ড শাওকে খুঁজে পেয়ে গিয়েছিল, যে কারণে সে শাওকে দেখে বলতে শুরু করে ওই ফক্স যেমন হয়তোবা অনেক তাড়াতাড়ি এর বডির উপর কন্ট্রোল করতে চলেছে। এটা বলে সে সিগন্যাল পাঠিয়ে দেয় নিনচেনের কাছে, যেটা দেখার সাথে সাথে নিনচেন সহ বাকি সবাই বুঝে যায় শাওয়ের লোকেশন আসলে কোথায়। অন্যদিকে শাওই যখন ওই রেড বার্ডকে দেখে সে অনেক বেশি রেগে যায়। এটা যখন ওই রেড বার্ড দেখে সে তো এখান থেকে পালায় যায়, তখনই সেখানে নিনচেন চলে আসে। নিনচেনকে দেখার সাথে সাথে শাওই আবার কন্ট্রোলে আসতে শুরু করে দেয়,
তখন এই 1 ইয়ার পিছন থেকে নিনচেনের উপর অ্যাটাক করে দিয়েছে আর সে এখানে এক অ্যাসাসিন এর গেটআপ নিয়ে এসেছিল। আর শাওই যখন নিনচেনের কে বিপদে দেখতে পায় তখন সে অনেক বেশি রেগে যায় আর ওই 1 ইয়ারকে আটকানোর জন্য চলে যায়। আর সে যখন 1 ইয়ারকে আটকাতে ব্যস্ত হয়ে যায় তখন নিনচেন পিছন থেকে একটা স্পেল পেপার লাগিয়ে দেয় তার বডির মধ্যে। তারপরে সে ওই ব্যাম্বো স্ক্রল ইউজ করে নিনচেন আর ওই শাওইকে নিয়ে ওই ব্যাম্বো স্ক্রলের ভিতরে চলে যায়। তারপরে 1 ইয়ার ওই ব্যাম্বো স্ক্রলটা উঠে নেয়। তারপরে আমরা নিনচেন আর 1 ইয়ারের প্ল্যান সম্পর্কে জানতে পারি, যেখানে নিনচেন বলতেছিল আপনার ব্যাম্বো স্ক্রলটা আমার একটু দরকার হতে পারে, কারণ আমি জানি ওই ব্যাম্বো স্ক্রলের ভিতরে আরো একটা ছোট্ট ওয়ার্ল্ড আছে। এটা শুনে 1 ইয়ার বলে আচ্ছা ওটা তো ঠিক আছে, কিন্তু একে আটকাবে কেউ ওই স্ক্রলের ভিতরে ঢোকানোর জন্য, কারণ আমাদের মধ্যে কেউ তো এত বেশি পাওয়ারফুল না। কিন্তু এটা শুনে নিনচেন বলে আমি এটা করবো। এটা শুনে 1 ইয়ার আবারও বলতে শুরু করে দেয় আমি যখন লাস্ট টাইম ওই ফক্স ডেমন আর ওই বিজার্ড মাস্টারের সাথে ফাইট করেছিলাম তখন এই ব্যাম্বো স্ক্রল আগে বেশি ড্যামেজ হয়ে গেছিল। তার উপর এই ব্যাম্বো স্ক্রলের ভিতরে আমার মনে হয় না বেশি স্পিরিচুয়াল এনার্জি আছে, তাই তুমি যদি এই ব্যাম্বো স্ক্রলের ভিতরে যাও তাহলে বেশি থেকে বেশি 4 ঘন্টাই থাকতে পারবে। এটা শুনে নিনচেন বলে তাহলে আমার কাছে শুধুমাত্র 4 ঘন্টায় সময় আছে ওই ডেমনকে পুরোপুরি ভাবে সিল করার জন্য। এটা শুনে লুজিয়া বলে আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো, তুমি 4 ঘন্টায় ওই ডেমনকে কিভাবে সিল করবে? আর তুমি যদি এরকমটা না করতে পারো তাহলে তুমি সবসময়ের জন্য সেখানেই ফেসে থাকবে। তখনই নিনচেন বলে আচ্ছা আমি যদি তাকে আটকাতে না পারি তাহলে এই ব্যাম্বো স্ক্রলটাকেও সেখানেই সিল করে দেন যেখানে ওই ফক্স ডেমনটাকে সিল করেছিলেন আপনারা। এর কারণে আমার মনে হয় না যে ওই ফক্স ডেমন আর বাইরে বেরিয়ে আসতে পারবে। তখন 1 ইয়ার বলে তুমি যদি এরকমটা করো তাহলে তুমি মারাও যেতে পারো, এটা কি তুমি জানো? এটা শুনে নিনচেন বলে হ্যাঁ আমি এটা জানি। এর সাথে নিনচেন এটাও ভাবতে থাকে যে আমি এবার দেখতে চাই এবার মারা যাওয়ার পর আমি কোন দুনিয়ায় আবারও রিনকার্নেট হই। তারপর সিম প্রেজেন্টে আসে আর ওই ব্যাম্বো স্ক্রল এখনো পর্যন্ত 1 ইয়ারের হাতে ছিল। তখনই আমরা দেখতে পাই ওই ব্যাম্বো স্ক্রল আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে দিয়েছে অলরেডি। তখনই লুজিয়া তাকে বলে আপনি কি সত্যি সত্যি এই ব্যাম্বো স্ক্রলটাকে ওইখানে সিল করতে যাইতেছেন? তখনই 1 ইয়ার এটা শুনে বলে হ্যাঁ আমি এটাকে সিল করার জন্য যাইতাছি ওই ফার্নেসের ভিতরে, একমাত্র তখনই আমরা এটাকে আটকাতে পারবো। কিন্তু সত্যি বলতে আমার মনে হয় না যদি আমার মাদার আজকে জীবিত থাকতো তাহলে সে আমাকে এটা করতে দিত, কিন্তু আমি যদি আমার জাউ স্টেট আর তার ভিতরে থাকা লোকেদের কথা চিন্তা করি তাহলে এটাই আমাদের জন্য একটা সেফ প্ল্যান। অন্যদিকে লুজিয়া যখন 1 ইয়ারকে এভাবে কনফিউজ হতে দেখে সে বলে যে মাস্টার আমি তো বুঝতে পারতেছি না আপনি এসব কি বলতেছেন, আপনি কি আসলে ভেবে নিয়েছেন যে আপনি কি করতে চলেছেন? তখনই ওইটা শুনে 1 ইয়ার কিছুক্ষণ ভাবে আর বলে হ্যাঁ আমি অলরেডি ভেবে নিয়েছি আমার কি করতে হবে। তখনই সে লুজিয়াকে আবার বলে তুমি তাড়াতাড়ি তোমার সর্ডের সাহায্যে আমাকে জুলং আল্ট্রার কাছে নিয়ে যাও, কারণ আমার মনে হচ্ছে আমার কাছে একটা উপায় আছে যেটার সাহায্যে আমরা এই দুজনকে বাঁচাতে পারবো। এটা শুনে লুজিয়াও রাজি হয়ে যায়। তারপরে সিম আমাদেরকে ওই ব্যাম্বো স্ক্রলের ভিতরে ওয়ার্ল্ডকে দেখানো হয় যেখানে লুজিয়া নিনচেনকে খুঁজে বের করতেছিল। তখনই তুমি যত এখানে লুকানোর চেষ্টা করো কখনোই তুমি এখানে আমার কাছ থেকে লুকোতে পারবে না। ওই ডেমন টার্বুলেশনের সময় তুমি ওই সিটিটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছিলে আমাকে খুঁজে বের করার জন্য, ঠিক আমি এরকমটাই করবো এখন তোমার সাথে। এটা বলে সে তার আশেপাশের ঘরকে ভাঙচুর করতে শুরু করে দেয়। তখনই আমরা নিনচেনকে দেখতে পাই যে একটা ঘরের পিছনে বসেছিল, সে ওয়েট করতেছিল তার অবস্থা যেন আগের চেয়ে একটু বেশি ভালো হয়। তখনই সে ওই ডেমনের উপর অ্যাটাক করবে। তারপর সিমশিপটা আমাদেরকে লুজিয়া আর 1 ইয়ারকে দেখানো হয় যেখানে তারা দুজনেই লুজিয়ার শট ইউজ করে এখান থেকে দূরে যাচ্ছিল। তখনই লুজিয়া বলে এবারও যদি নিনচেন বেঁচে যায় তাহলে আমার মনে হয় নিনচেন ফিউচারে অনেক পাওয়ারফুল সেজ ওয়ারিয়র হতে পারে। এটা শুনে 1 ইয়ার বলে তোমার এরকমটা কেন মনে হচ্ছে? এটা শুনে লুজিয়া বলে এরকম মানুষ আপনি কোথায় পাবেন যে সবাইকে বাঁচানোর জন্য নিজেকে আগে স্যাক্রিফাইস করার কথা ভাবে? তাহলে আমি কেন তাকে একজন সেজ বলবো না? এটা শুনে 1 ইয়ার বলে হ্যাঁ আমারও ঠিক এরকমটাই মনে হয়, আর আমার মাদারও হয়তোবা তার জন্য ওকে চুজ করেছিল আমার জন্য। তখনই তারা খেয়াল করে ওই ব্যাম্বো স্ক্রল আরো তাড়াতাড়ি বার্ন হতে শুরু করে দিয়েছে, যেটা দেখে 1 ইয়ার বলে যে তুমি তাড়াতাড়ি করো, কারণ একবার যদি এই ব্যাম্বো স্ক্রল বার্ন হয়ে যায় পুরোপুরি ভাবে তারপরে আমরা কিছুই করতে পারবো না। তারপরে তারা ওই জুলিং আল্ট্রার কাছে পৌঁছে যায়, সেখানে আসলে রয়্যাল ফ্যামিলির লোকেরা আসতে পারে। এখানে তারা মূলত বিভিন্ন রিচুয়াল বাগারা করে থাকে। এর সাথে এখানে 9টা স্ট্যাচু ছিল যেগুলো মূলত ছিল ফিনিক্স গডের ডিসেন্ডেন্ট। তারা মূলত আগে ফিনিক্স গডের সাথে মিলে এই জাউ স্টেটকে প্রোটেক্ট করতো। তখনই সেখানে রেড বার্ড চলে আসে আর সে লুজিয়াকে বলতে শুরু করে দেয় আমি আমার টাস্ক কমপ্লিট করে ফেলেছি, যে কারণে তোমরা যেরকম টাওয়াদা করেছিলে আমাকে এই সিল থেকে মুক্ত করে দিবে, যে কারণে এখন আমাকে এই সিল থেকে মুক্ত করে দাও। এটা শুনে লুজিয়া তার শট ওই রেড বার্ডের ভিতরে ঢুকে দেয় আর বলতে শুরু করে তুমি কি ভেবেছো তোমাকে এত সহজে মাফ করে দেবো? এটা বলে লুজিয়া তার উপর আরো একটা সিল লাগিয়ে দেয় আর বলে যে তুমি যতদিন না পর্যন্ত 100 ডেমনকে মারতে পারবে ততদিন পর্যন্ত আমার সিল থেকে মুক্ত হতে পারবে না, আর তারপরে আমি তোমাকে আমার সিল থেকে মুক্ত করবো। এখনকার জন্য আমাদের সামনে থেকে চলে যাও আর আমার সামনে কখনই আসবে না যতক্ষণ না পর্যন্ত তোমার টাস্ক কমপ্লিট করতেছো। এটা বলে সে তার শটের ভিতরে পুরো রেড বার্ডকে অ্যাবজর্ব করে ফেলে। আমি ভাবতেছিলাম এ হয়তো বা রেড বার্ডকে ছেড়ে দিব, কিন্তু বাইরে তো শয়তান। তারপরে সিমে আমাদেরকে শাওইকে দেখানো হয় যে ওই ব্যাম্বো ওয়ার্ল্ডের ভিতরে ছিল, কিন্তু সে এখন বর্তমানে অনেক বেশি র্যাম্পেজে ছিল, সে চারদিকে অনেক খারাপভাবে ডিস্ট্রয় করতেছিল। তখনই আমরা নিনচেনকে দেখতে পাই যে তার ইনজুরি দেখতেছিল আর বলতেছিল আগের বার যখন আমি মারা গিয়েছিলাম তখন আমার সাথে একজন এল্ডার ছিল, কিন্তু এবার কি হবে আমার?
তখনই নিংচেনের একজন এল্ডারের কথা মনে পড়ে, যেখানে একজন বলতাছিল তুমি যখন কোনো এরকম সিচুয়েশনে ফেসে যাবে যেখান থেকে তুমি অনেক খারাপ ভাবে ফেসে গিয়েছো, তখন তুমি প্যানিক করার বদলে সেই সিচুয়েশন থেকে কিভাবে বের হবে ওইটার রাস্তা খুঁজতে থাকবে। এই সাথে সিম আবারও প্রেজেন্টে চলে আসে আর নিংচেন ভাবতে থাকে এখান থেকে বের হওয়ার রাস্তা কি হতে পারে। তখনই তার সামনে ওই ম্যারেজ কন্ট্রাক্টটা এসে পড়ে। তখনই তার 1 ইয়ারের কথা মনে পড়ে। তখনই আমরা 1 ইয়ারকে দেখতে পাই যার হাতে একটা ট্রেজার ছিল। তখনই সে লুজিয়াকে বলে আমার এখন তোমার একটা সাহায্য লাগবে, আমি চাই এই ট্রেজারটা তুমি ইম্পিরিয়াল সিটির একদম মাঝখানে গিয়ে রেখে আসো, যাতে এই ট্রেজারটা আমাদের স্টেটকে যাতে স্টেবল করতে সাহায্য করে, তারপরে আমাদেরকে হেভেন এন্ড আর্থ নিশ্চয়ই সাহায্য করবে। এটা বলেই সে লুজিয়াকে এই ট্রেজারটা দিতে থাকে। তখনই লুজিয়া তাকে জিজ্ঞেস করে আচ্ছা আসলে আপনার উদ্দেশ্য কি। এটা শুনে 1 ইয়ার অনেক সিরিয়াস লুকের সাথে বলতে থাকে যে আমার মা আমাকে একবার বলেছিল সিনথিয়ান স্পিরিট আর আমাদের স্টেটকে ট্রিবিউট করে সামনে পেশ করার জন্য। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে 1 ইয়ার তার মাকে জিজ্ঞেস করতেছিল আসলে এসবের কাজ কি আর এসব জেনে আমি বা কি করব। তখনই এটা শুনে তার মা বলে যে এসব তোমার এখন ভাবতে হবে না, তুমি যখন বড় হবে তখন তুমি নিজে থেকে বুঝে যাবে সবকিছু, তখন তোমাকে এই দায়িত্বটা নিতে হবে, কিন্তু এখন টেনশন নেওয়ার কোনো দরকার নেই কারণ এখনো পর্যন্ত অনেক সময় বাকি আছে। এটা শুনে 1 ইয়ার বলে এত বেশি সময় এতক্ষণ যাবত কে ওয়েট করবে। এটা শুনে তার মা বলে তোমার চিন্তা করার দরকার নেই, এটা তোমার জন্য আমার একটা গিফট যেটা তুমি এই স্টেটকে বাঁচানোর জন্য ইউজ করবে, আর তোমার বয়স যখন 18 হয়ে যাবে তখন তুমি নিজে থেকে সবকিছু বুঝে ফেলবে। তখনই লুজিয়া এইসব শুনে বলে আচ্ছা আপনার মা তো বলেছিল আপনার বয়স যখন 18 হবে তখন বুঝবেন, কিন্তু এখন তো আপনার বয়স এখনো পর্যন্ত 16। এটা শুনে 1 ইয়ার বলে না আমি আর ওয়েট করতে পারবো না, এটা আমার এখনই করতে হবে, যে কারণে তুমি তাড়াতাড়ি তোমার কাজ করে ফেলো। তার লুজিয়া এখান থেকে চলে যায়। তারপর 1 ইয়ার আকাশের দিকে তাকায় আর ভাবতে থাকে আমি হয়তোবা এটাতে সাকসেসফুল হব। এটা বলে সে একটা ফরমেশন অ্যাক্টিভেট করতে শুরু করে দেয়, যে কারণে তার সামনে যে একটা ফিনিক্স স্ট্যাচু ছিল ওইটা আস্তে আস্তে বার্ন হতে শুরু করে দেয় আর হঠাৎ করে ওই ফিনিক্স স্ট্যাচু জীবিত হয়ে যায়। তারপরে সিমে আমাদেরকে 1 ইয়ারের মাস্টারকে দেখানো হয় যার কাছে একজন সার্ভেন্ট আসে আর বলে আমাদের লর্ড জুলিং আল্ট্রাকে অ্যাক্টিভেট করে ফেলেছে। এটা শুনে তো ওই মাস্টার অনেক বেশি শক্ত যায় আর সে বলে এটা তো শুধু ধ্বংসের দিকে নিয়ে যায়, এখানে শুধু মানুষ মারা যায় আর কিছুই হয় না, আমাকে যেভাবে হোক না কেন তাকে আটকাতে হবে। তারপরে সিমে আমরা 1 ইয়ারকে দেখতে পাই যার সামনে ওই ফিনিক্সটা আপাতত জীবিত হয়ে গেছিল। তখনই 1 ইয়ার তাকে জিজ্ঞেস করে আচ্ছা তাহলে তোমাকেই আমার মাদার আমার জন্য সিলেক্ট করেছিল। এটার উত্তরে সেই ফিনিক্সটা হ্যাঁ বলে। এর সাথে 1 ইয়ার আরো জিজ্ঞেস করে যে তোমাকে আমার মাদার আর কি কি বলেছে। এটা শুনে ওই ফিনিক্স বলতে শুরু করে দিয়ে তোমার মাদার আমাকে আরো বলেছিল আমি যেন 100 বছর যাবত এখানে ওয়েট করি আর আমার পাওয়ার যখন ফুলি কমপ্লিট হয়ে যাবে তখন যেন আমি এমন একজন মাস্টারকে চুজ করি যার ভিতরে পোস্টারনেটাল স্পিরিট থাকবে। এটা শুনে 1 ইয়ার বাদে থাকে এটাই হয়তোবা সেই ট্রেজার যেটার সাহায্যে ওই ডেমনকে সে হারাতে পারবে, এটাই হয়তোবা তার গিফট। তখনই সে ওই ফিনিক্সকে জিজ্ঞেস করে আসলে এই পোস্টারনেটাল স্পিরিট আমি কোথায় খুঁজে পাবো। এটা শুনে ওই ফিনিক্স বার্ড বলতে শুরু করে দেয় 9 হেভেন অবজেক্ট যে আছে সেগুলোর সাহায্যে আমরা হেভেন পর্যন্ত পৌঁছতে পারবো। এর সাথে এর পাওয়ারের সাহায্যে মর্টাল এবং হেভেনের ভিতরে যে ব্যারিয়ার আছে ওইটাকেও ভাঙতে পারবে। আর তোমাকে যেহেতু তোমার মাদার সিলেক্ট করেছে যে কারণে তুমি যে কোনো সময় এখানে যে কোনো স্পিরিটকে সামান করতে পারবে। এটা শুনে 1 ইয়ার বলে এ রাস্তা কঠিন হোক বা সহজ আমি যেভাবে হোক না কেন এটাই করব। তখনই ওই ফিনিক্স আবার বলতে শুরু করে দেয় একটা পোস্টারনেটাল স্পিরিট কখনোই জোর করে ক্রিয়েট করা যায় না, আর এমনি তো তুমি অনেক বেশি ছোট, তার উপর তুমি যদি এই মুহূর্তে এটা ইউজ করতে যাও তাহলে এটা শুধু তোমাকে ধ্বংসের দিকেই নিয়ে যাবে। আর এমনি তো তোমার মাদার আমার প্রিভিয়াস মাস্টার ছিল, যে কারণে আমিও তোমার চিন্তা করি, যে কারণে আমি তোমার জীবনের রিস্ক কোনো সময় নিতে পারবো না, যে কারণে তুমি এখন চলে যাও, 2 বছর পরে আসিও যখন তোমার 18 বছর হয়ে যাবে। এটা বলে সে আবারও স্টোন ফর্মে চলে যায়। তখনই 1 ইয়ার বলে যে আমার কাছে যদি অন্য কোনো রাস্তা থাকতো আমি কখনোই তোমার কাছে আসতাম না, যে কারণে এটা আমার করতে হবে। এটা শুনে তো ওই ফিনিক্স অনেক বেশি রেগে যায় আর বলে তুমি এটা কি মনে করছো যে সে কোনো কিছু, এটার জন্য তোমাকে 3000 ওয়ার্ল্ড পর্যন্ত ট্রাভেল করতে হতে পারে, যে কারণে তুমি যদি এটা করো তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। তখনই 1 ইয়ার বলে আচ্ছা তুমি যে 3000 ওয়ার্ল্ডের কথা বলেছো সেই 3000 ওয়ার্ল্ড কি স্টেটের মধ্যেই কি উপস্থিত আছে অথবা এখানেই আছে নাকি। এটা শুনে তো ওই ফিনিক্স চুপ হয়ে যায়। তারপর সিম শিফটে আর আমাদেরকে শাওইকে দেখানো হয় যার সামনে এখন নিংচেন চলে আসছিল। তখনই ওই শাওই বলতে শুরু করে আমি জানতাম তুমি এখানে কখনো লুকাতে পারবে না। এটা শুনে নিংচেন বলে আমি যেহেতু তোমার সামনে থেকে কোথাও লুকাতে পারবো না তাহলে লুকিয়ে কি লাভ। এটা শুনে ওই শাওই আবার বলতে শুরু করতে আমি জানি এখনো পর্যন্ত তোমার কাছে কোনো না কোনো নিশ্চয়ই ট্রিক আছে, না হলে তুমি আমার সামনে কখনোই এত সহজে আসতে না। এটা শুনে নিংচেন তার পাওয়ারের সাহায্যে কিছু ওয়ার্ড তৈরি করতে শুরু করে দেয়। তখনই ওই ডেমন আবারও বলতে শুরু করে তোমার কি মনে হয় তোমার এখন যে কারেন্ট সিচুয়েশন আছে এই সিচুয়েশনের সাথে তুমি কয়েকটা ওয়ার্ড লিখে আমাকে আটকাতে পারবে। এটা শুনে নিংচেন বলে হ্যাঁ আমিও এটা জানি,
কিন্তু এসব হলো আলাদা। আসলে নিংচেন এখানে যে ওয়ার্ডগুলা লেখতাছিল এই ওয়ার্ডগুলা তার মাস্টারের কাছ থেকে সে নিয়েছিল। এর সাথে এই ওয়ার্ডগুলা ওই ম্যারেজ কন্ট্রাক্টের মধ্যে লেখা ছিল। আর এই সিলটা যখন অ্যাক্টিভেট হয় তখন শাওই থেকে সে একটা আলাদা জায়গায় পৌঁছে গেছে। তারপর সিম শিফটার আর আমাদেরকে 1 ইয়ার আর ওই ফিনিক্সকে দেখানো হয়, যেখানে ওই ফিনিক্স বলতেছিল তার মানে তুমি ওই 3000 ওয়ার্ল্ড দেখেছো। এটা শুনে 1 ইয়ারও বলে হ্যাঁ আমি এটা তখন দেখেছিলাম যখন আমি একবার এই জাউস্টেডের সবচেয়ে বড় গাছের উপর উঠেছিলাম। তখন সূর্যাস্ত হচ্ছিল আর সূর্য যখন পুরোপুরি ভাবে ডুবে যায় তখন এক মুহূর্তের ভিতরে যেন আমি হাজারো কিলোমিটার, হাজারো জিনিস, হাজারো অনেক কিছু দেখে ফেলেছি এরকমটা মনে হয়। আর এটা আমি সবসময় করতাম, আমি সবসময় সূর্যাস্তের ওয়েট করতাম এটার জন্য, যে কারণে আমি বেশিরভাগ বেশিরভাগ ওয়ার্ল্ডই দেখে ফেলেছি, যে কারণে আমার মনে হয় না যে তারা আমার কোনো ক্ষতি করবে। এটা শুনে ওই স্পিরিট বলে তারপর একটা পোস্টেনেটিক্যাল স্পিরিট মোটেও সহজ কোনো জিনিস নয়। এটা যদি তুমি ফর্ম করতে চাও তাহলে এরকমও হতে পারে ওই 3000 ওয়ার্ল্ড মিলে তোমার বডির একদম টুকরো টুকরো করে দিতে পারে। এরপরও কি তুমি এটা করতে চাও? তারপর সিম শিফটার আমাদেরকে নিংচেনকে দেখানো হয় যে শাওইকে একটা সিলের মধ্যে বন্দি করে রেখেছিল, যেখানে শাওই বলতা ছিল তুমি নিজেও জানো যে 4 ঘন্টা পরে আমি নিজে থেকেই মুক্ত হয়ে যাব, তারপরও তুমি এসব কেন করতেছো? তখনই নিংচেন ওই সিলের ভিতর দিয়ে তার হাত ঢুকিয়ে ওই শাওইকে সাপ্রেস করার চেষ্টা করে থাকে, কিন্তু ওই ডেমন মুটোর সহজ কোনো পার্সন ছিল না। সে নিংচেনের বুকের ভিতরে তার হাত ঢুকিয়ে দেয়, যে কারণে নিংচেনের অবস্থা খারাপ হতে শুরু করে দেয়। তখনই ওই স্পিরিটটা আবার বলতে শুরু করে দেয় আমি তোমাকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু তারপরও তোমাকে খুঁজে পাচ্ছি না, কিন্তু তুমি দেখো বোকার মতো তুমি নিজে আমার সামনে এসে ধরা দিলে। কিন্তু এখন নিংচেন অনেক বেশি ইনজার্ড হয়ে যাওয়ার কারণে ওই ব্যাম্বো স্ক্রল আরো বেশি তাড়াতাড়ি বার্ন হতে শুরু করে দেয়। এটা দেখে তো 1 এর অনেক বেশি শক হয়ে যায় আর বলে তাড়াতাড়ি করো, আমাদের কাছে আর বেশি সময় নেই। এটা শুনে ওই ফিনিক্স আবার বলে তুমি এটা কি সত্যি করতে চাও? এটা শুনে 1 ইয়ার বলে হ্যাঁ আমি এটা নিশ্চয়ই করবো, কারণ আমি এই জাউ স্টেটের রুলার, আর আমি যদি এটা না করতে পারি তাহলে এটা কে করবে? এটার উত্তরে ওই ফিনিক্স আবার বলছে বাই চান্স তুমি ওই 3000 ওয়ার্ল্ডের হাত থেকে বেঁচে গেলে, তোমার বডি টুকরো টুকরো না হলো, কিন্তু তারপরও তুমি ওই ডেমনগুলার কথা কি বলবে? ওরা যদিও জীবিত না, কিন্তু তারপরও ওরা সবাই স্পিরিচুয়াল পাওয়ার সবকিছুই অ্যাবজর্ব করে ফেলে, যে কারণে তুমি যদি এখান থেকে যাও তাহলে তোমার অবস্থা তারাই খারাপ করে দিবে। আর আমি বলে দিই এদের প্রত্যেকের পাওয়ারই পারপাল রিয়ালামের একদম পিক পর্যন্ত, যে কারণে তুমি এবার বলো এরপরে কি তুমি ওইখানে যেতে চাও? এটা শুনে 1 ইয়ার তাড়াতাড়ি করে ওই ফিনিক্সের পিঠে উঠে যায় আর বলে সময় কম, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমি যদি আজকে ওই ডেমনটাকে আটকাতে না পারি তাহলে আমাদের জাউ স্টেট পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। এটা বলার সাথে সাথে ওই ফিনিক্স জাউ 1 ইয়ারকে নিয়ে এখান থেকে যেতে শুরু করে দিই। তখনই সেখানে ইম্পেরিয়াল মাস্টারও পৌঁছে যায়। তখনই আমরা লুজিয়াকে দেখতে পাই যে ওই ট্রেজারটা ইম্পেরিয়াল সিটির মাঝখানে বসে দিয়েছিল, এর সাথে সেখানে সে একটা ফরমেশনও তৈরি করে দিয়েছিল যাতে এখান থেকে কেউ এটা সরাতে না পারে। তখনই সে 1 ইয়ারকে দেখতে পায় যে ওই ফিনিক্সের সাথে সূর্যাস্তের দিকে যেতে থাকে, যেটা দেখে লুজিয়া যখন 1 ইয়ারকে জিজ্ঞেস করে, কিন্তু 1 ইয়ার শুধুমাত্র তাকে একটা স্মাইল দেয় আর কিছুই বলে না। এটা দেখে লুজিয়া বুঝে যায় যে সে ডিভাইন রিয়ালামের দিকে যাচ্ছে। ততক্ষণে তারা দুজন একটা ওয়ার্ল্ড ক্রস করে ফেলে, যে কারণে তাদের উপর অনেক পাওয়ারফুল একটা থান্ডার স্ট্রাইক হয়। এটা দেখার সাথে সাথে ওই ফিনিক্স 1 ইয়ারকে জিজ্ঞেস করে তুমি কি এখনো পর্যন্ত এটা করতে চাও? কারণ এটা তো সবেমাত্র শুরু হয়েছে, আরো পাওয়ারফুল অ্যাটাক হবে তোমার উপর। কিন্তু এতে 1 ইয়ার হার মানে না আর বলে তাড়াতাড়ি এগিয়ে যাও। এর সাথে তারা দুজনে আস্তে আস্তে ডিভাইন রিয়ালামের দিকে যেতে শুরু করে, যেখানে 1 ইয়ারের কিছু আগের মেমোরিও দেখানো হয়, যেখানে 1 ইয়ার তার মাদারকেও দেখতে পায়। আর এটা দেখার সাথে সাথে সেও বুঝে যায় যে তার মাদারও হয়তো বা এটাই চাইতো। তারপর সিম শিফটার আমাদেরকে নিংচেনকে দেখানো হয় যার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখনই শাওই বলে আমি দেখবো আগে তুমি মারা যাও নাকি তোমার ওই গাদা জুনিয়র সিস্টার মারা যায়। এটা বলার সাথে সাথে সে অনেক জোরে জোরে হাসতে শুরু করে দেয়, কিন্তু তখনই নিংচেন তার পাওয়ার বাড়াতে শুরু করে দেয়, যে কারণে ওই ফক্স ডেমন অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই ওই ফক্স ডেমন বলে যে আচ্ছা তাহলে তুমি ডিসাইড করে নিয়েছো আমাদের দুজনের মধ্যে কেউ না কেউ আজকে এখানে মারা যাবে, কিন্তু আমি তোমাকে বলে দিই তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তোমার জুনিয়র সিস্টারও মারা যাবে, যে কারণে তুমি আমাকে কখনোই মারতে পারবে না। এটা শুনে তো নিংচেন কিছুটা ভয় পেয়ে যায় আর সে তার পাওয়ার আস্তে আস্তে কমাতে শুরু করে দেয়, কিন্তু তখনই নিংচেন তার পাওয়ার আবারও বাড়িয়ে দেয় আর ওই সিলটা ভেঙে তার কপাল শাওয়ের কপালের সাথে মেরে দেয় আর বলে থাকে মাস্টার আপনি যদি তখন আমাকে মারতে চাইতেন তাহলে আমি নিশ্চয়ই মারা যেতাম, কখনোই এতক্ষণ বেঁচে থাকতাম না। এটা শুনে ওই ফক্স ডেমন বলে মাস্টার এটা আবার কে? এটা শুনে নিংচেন বলে ওইটা তুমি চিনবে না, কিন্তু সে যেহেতু আমার মাস্টার ছিল তার মানে সে আমাকে ভালো রাস্তায় দেখাবে, আর আমি এমনি তো সেই কিটা খুঁজে পেয়ে গেছি, সেই কিটা হলো তুমি নিজেই। তখন ওই ডেমন বলে আমি যদি আজকে মারা যায় তারপরও মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি তোমার জুনিয়র সিস্টারের বডি ছাড়বো না। তখনই নিংচেন ওই সিলেরও ইউজ করে, যে সিলটা আসলে ওই ম্যারেজ কন্ট্রাক্টের মধ্যে ছিল, এর সাথে নিংচেন তার কপাল তার জুনিয়র সিস্টারের সাথে আবারও লাগিয়ে দেয়, যে কারণে সে আবারও শাওয়ের কনসিয়াসনেসের ভিতরে ঢুকে যায়। এর সাথে নিংচেন তার হার্ট শাওয়ের হার্টের সাথেও কানেক্ট করে দেয়, যে কারণে শাওইও তখন হোশে চলে আসে। তখনই আমরা দেখতে পাই নিংচেন আসলে
রিয়াল ওয়ার্ল্ডের মধ্যে চলে আসছে তখনই নিংচেন তার হাত শাওইর ভিতরে ঢুকে দেয়, যে কারণে ওই ফক্স ডেমনের অনেক বেশি পেন হতে শুরু করে দেয় আর সে অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয়। কিন্তু নিংচেন ওই ফক্স ডেমনকে ধরে শাওইর বডি থেকে বের করার চেষ্টা করতে শুরু করে দেয়। তখনই নিংচেনের মনে পড়ে তার মাস্টারও একবার তার বডি থেকে একটা ইভিল স্পিরিটকে এভাবে বের করেছিল। অন্যদিকে ওই ফক্স ডেমনও ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব, এটা তো একদম অসম্ভব ছিল, কিন্তু তারপরও সে এটা কিভাবে করতে পারতেছে। আর এইভাবে দেখতে দেখতে নিংচেন ওই ফক্স ডেমনকে শাওইর বডি থেকে পুরোপুরি ভাবে বের করে ফেলে। তখনই নিংচেনের তার মাস্টারের কথা মনে করতে শুরু করে দেয়। তখনই নিংচেন ভাবতে থাকে ফাইনালি মাস্টার, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে, আমি বুঝে গিয়েছি যে আপনি ওই দিন এটা কেন করেছিলেন। অন্যদিকে শাওইও আস্তে আস্তে অজ্ঞান হতে শুরু করে দেয়। ঠিক সেই টাইমে নিংচেন আবারও মনে মনে বলতে থাকে যে মাস্টার আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে এতদিন ভুল ভাবতেছিলাম, কিন্তু আপনি সঠিক ছিলেন। তো আমরা এখানে দেখতে পাই নিংচেন এখনো পর্যন্ত স্ট্রাগল করতেছিল ওই স্পিরিটটাকে শাওইর বডি থেকে বের করতে। তখনই আমরা শাওইকে দেখতে পাই যেখানে শাওই নিংচেনকে বলেছিল, ব্রাদার তুমি একদমই পিছু হবা না, তুমি এই ডেমনকে যেভাবে হোক না কেন আমার বডি থেকে বাইরে বের করে আনো। এইসব দেখে তো নিংচেন হালকা পাতলা দুর্বল হয়ে যেতে থাকে, কিন্তু তারপরও সে নিজেকে সামলায় আর আরো জোরে সাথে ওই স্পিরিটটাকে বের করার চেষ্টা করতে থাকে। এর সাথে ওই স্পিরিটটা বলতে থাকে যে একটা ইনার স্পিরিটকে অন্য একটা বডি থেকে বের করা হলো লয়ের খেলাফ যায় হেভেনের, যে কারণে তুমি যদি শাওয়ের বডি থেকে আমাকে বের করার চেষ্টা করো তাহলে তুমি নিজেও মারা যাবে। এটা শুনে নিংচেন বলে তোমার কোন কথায় আমার কোনো কিছু আসে যায় না। এটা বলে নিংচেন সেখানে তার সোল কিলার শর্ট সামান করে ফেলে। এটা দেখে তো ওই ফক্স অনেক বেশি শক পেয়ে যায় আর সে ভাবতে থাকে এই শর্ট নিংচেনের কাছে কই থেকে আসলো। তখনই আমরা জানতে পারি এই শর্টটা ছিল আসলে নিংচেনের মাস্টারের। তখনই নিংচেনের একটা পাস্টের কথা মনে পড়ে যেখানে তার মাস্টার বলতেছিল এটা হলো আমার শট, এর সাথে এটাই হলো আমার মৃত্যু। এটা বলে নিংচেন ওই শটটার সাহায্যে ওই ডেমনের উপর অ্যাটাক করে দেয়। তারপর সিমশিপটার আমাদেরকে ইম্পেরিয়াল মাস্টারকে দেখানো হয় যার আশেপাশে অনেকগুলো স্ট্যাচু ছিল। তখনই ওই একটা স্ট্যাচুর মুখ থেকে একটা গোল্ডেন কালারের লাইট বের হয় আর তার আশেপাশে ঘুরতে থাকে। তখনই ওই এনার্জি একটা ফরমেশন তৈরি করতে শুরু করে দেয়। এটা থেকে ইম্পেরিয়াল মাস্টার বুঝে যায় এটাই হলো 1 ইয়ারের যে মাদার ছিল তার পোস্টানিটিক্যাল স্পিরিট, যে নিজেকে 1 ইয়ারের জন্য তৈরি করতেছে। তখনই আশেপাশের আবহাওয়া খারাপ হতে শুরু করে দেয়, আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে দেয়। তখনই আমরা লুজিয়াকে দেখতে পাই যে একটা ফরমেশন বানিয়ে রেখেছিল, কিন্তু ওই ফরমেশনও কাঁপতে শুরু করে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এটা ভেঙে যায়। তখনই আমরা আকাশের দিকে দেখতে পাই যেখান থেকে অনেক বড় বড় দুইটা হাত কালো মেঘের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতেছে। এটা দেখে তো ইম্পেরিয়াল মাস্টার আর লুজিয়া নিজে অনেক বেশি শক, তারা দুজনেই বুঝে গিয়েছিল এটা কোনো হেভেনলি ডেমন হতে পারে। তখনই ইম্পেরিয়াল মাস্টার বলতে থাকে যে সে এখানে কেন আসছে। তখনই তার মাথায় ঢুকে আসলে তো 1 ইয়ার এখানে কি করতেছে। তখনই সে বুঝে যে 1 ইয়ারের পোস্টানিটিক্যাল স্পিরিটের কারণে এখানে ওই হেভেনলি ডেমন উপস্থিত হয়েছে, কারণ এই ধরনের এনার্জি হেভেনলি ডেমনকে অ্যাট্রাক্ট করে। তখন ইম্পেরিয়াল মাস্টার এই সিটির ইম্পেরিয়াল সিল অ্যাক্টিভেট করতে শুরু করে দেয়। এই কারণে সেখানে একটা ফিনিক্স অ্যাপিয়ার হয় আর তার ফেদারের সাহায্যে সে কয়েকগুলা ওয়ার্ড লেখে আর ওই ওয়ার্ডের সাহায্যে ওই হেভেনলি ডেমনের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। অন্যদিকে ওই হেভেনলি ডেমনও ওই জুলং আল্ট্রার উপর অ্যাটাক করে দিয়েছিল, কিন্তু ওই লেটারের কারণে সেই ডেমনটা কিছুটা পিছিয়ে যায়, কিন্তু তারপরও সেই ডেমনটা হার মানে না, সে আবারও অ্যাটাক করতে শুরু করে দেয়। এর সাথে সে এত জোরে গর্জন করে যে লুজিয়া নিজেও অনেকটাই পিছনের দিকে সরে যায়। তখনই লুজিয়া বলে যত তাড়াতাড়ি হোক না কেন 1 ইয়ার আপনাকে এখানে তাড়াতাড়ি আসতে হবে, না হলে এই ডেমন আপনার সাথে অনেক খারাপ কিছুও করতে পারে। তখনই সে সেখানে একটা ফায়ার ফিনিক্স দেখতে পায় যেটার উপরে আসলে 1 ইয়ার ছিল আর 1 ইয়ার তাকে একটা স্মাইল পাস করে। তখনই 1 ইয়ার বলে আমি তো জানতাম সে এখানে আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে এটা আমি জানতাম না। এর সাথে 1 ইয়ার ওই ফায়ার ফিনিক্সকে কমান্ড দেয় যেন ওই ডেমনের উপর অ্যাটাক করে দেওয়ার জন্য। তখনই ফায়ার ফিনিক্স ঠিক এরকমটাই করে, সে তার ফায়ার বলের সাহায্যে ওই হেভেনলি ডেমনের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ওই হেভেনলি ডেমন তার আয়ের পাহাড়ের সাহায্যে ওই সব কিছুই লিফট ট্র্যাক করে দেয়, এর সাথে ওই ফায়ার ফিনিক্সের উপরে অ্যাটাক করে দেয়, যে কারণে ওই ফিনিক্স অনেক বেশি ইনজার্ড হয়ে যায় আর মাটিতে পড়ে যায়। কিন্তু তারপরও সে 1 ইয়ারকে প্রোটেক্ট করে, কিন্তু তারপরও আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে 1 ইয়ার নিজেও এখানে অনেক বেশি ইনজার্ড হয়ে গিয়েছিল। তখনই ফায়ার ফিনিক্স বলে যে তুমি তাড়াতাড়ি করো, এখনো পর্যন্ত তোমার লাস্ট স্টেপ বাকি আছে যেটা তোমাকে কমপ্লিট করতে হবে, তাড়াতাড়ি ওই স্পিরিট ফরমেশনটা তৈরি করো। এটা শুনে 1 ইয়ারও রাজি হয়ে যায়। তখনই ইম্পেরিয়াল মাস্টার বলে আমি একে তো আটকাতে পারবো না, কিন্তু আমি এতটা সময় নিশ্চয়ই আপনাকে বের করে দিতে পারবো যতটা সময় আপনি ওই ফরমেশনটা ক্রিয়েট করতে পারবেন। তখনই ওই হেভেনলি ডেমন 1 ইয়ারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু 1 ইয়ার তাড়াতাড়ি করে তার অ্যাটাককে ডজ করে তাড়াতাড়ি করে ওই গোল্ডেন বলের কাছে চলে যায় আর ওই বলের ভিতরে তার ফিঙ্গারের সাহায্যে পোস্টানিটিক্যাল স্পিরিট ক্রিয়েট করার চেষ্টা করে থাকে। অন্যদিকে ইম্পেরিয়াল মাস্টারও তার ফুল পাওয়ার লাগাচ্ছিল ওই হেভেনলি ডেমনকে আটকানোর জন্য। অন্যদিকে 1 ইয়ারও তার পুরো চেষ্টা করতেছিল যাতে সে তার পোস্টানিটিক্যাল স্পিরিটকে জাগাতে পারে, যে কারণে তার একটা স্ট্যাচু জীবিত হয়ে যায়। এর মানে হলো তার পোস্টানিটিক্যাল স্পিরিট আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে। কিন্তু অন্যদিকে ইম্পেরিয়াল মাস্টারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরও সে থামে না, কারণ সে জানে তার যদি এখানে কিছু হয়ে যায় এই মুহূর্তে তাহলে 1 ইয়ার তার পোস্টানিটিক্যাল স্পিরিট ক্রিয়েট করতে পারবে না। আর তার এই অবস্থা দেখে ওই ফিনিক্স আর 1 ইয়ার তারা দুজনেই চিন্তিত হয়ে যায়, কিন্তু ততক্ষণে আরো একটা স্পিরিট ক্রিয়েট করে ফেলে, যে কারণে সেখান থেকে আরো একটা স্ট্যাচু জীবিত হয়ে যায়।
কিন্তু ততক্ষণে ইম্পেরিয়াল মাস্টার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তার হাতে যে ব্রাশটা ছিল যেটার সাহায্যে ওই ওয়ার্ডগুলো সে ক্রিয়েট করতেছিল সেই ব্রাশটা পর্যন্ত সে ভালো করে উঠাতে পারতেছিল না। অন্যদিকে এসব দেখে ওয়ান ইয়ারও তাড়াতাড়ি চেষ্টা করতে থাকে। অন্যদিকে ওই ব্যাম্বো স্ক্রলও তাড়াতাড়ি বার্ন হতে শুরু করে দিয়েছে। অন্যদিকে ইম্পেরিয়াল মাস্টার তো লাগাতার তার চেষ্টা করতে আছে, এমনকি সে লাস্ট ওয়ার্ডের সাথে সাথে সে আরো একবার ওয়ান ইয়ারের নাম নেয়। এটা শুনে ওয়ান ইয়ারও বুঝে যায় এটা হয়তো বা তার মাস্টারের লাস্ট আওয়াজ হতে পারে। এর সাথে ওয়ান ইয়ারের কিছু মেমোরিও মনে পড়ে তার মাস্টারের সাথে, যেগুলো আস্তে আস্তে ইরেজ হতে শুরু করে দিয়েছে। তখনই ইম্পেরিয়াল মাস্টার বলে, মাস্টার এটা আপনার জন্য আমার পক্ষ থেকে লাস্ট ওয়ার্ড। এটা বলে সে তার লাস্ট ওয়ার্ড ফর্ম করে ফেলে। এসব দেখে ওয়ান ইয়ার অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তার মাস্টারের প্রতি তার সম্মান আরো বেশি বেড়ে যায়। কিন্তু তারপরেও সে থামতে পারতো না, কারণ তাকে এখনো পর্যন্ত অনেকটা কাজ করতে হবে। অন্যদিকে ওই ওয়ার্ড যখন ওই হ্যাভেনলি ডেমনের শরীরে লাগে তখন ওই হ্যাভেনলি ডেমনও আস্তে আস্তে পিছোতে শুরু করে দেয়। অন্যদিকে ইম্পেরিয়াল মাস্টারের এনার্জি পুরোপুরিভাবে শেষ হয়ে যায়, যে কারণে তার বডিও আস্তে আস্তে ইরেজ হতে শুরু করে দেয়। তার মানে সেও এখানে মারা যেতে চলেছে। অন্যদিকে ওয়ান ইয়ার তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কিন্তু সে জানতো সে যদি এখন থেমে যায় তাহলে সবকিছু থেমে যাবে, তার জাউ স্টেটও ধ্বংস হয়ে যেতে পারে, যে কারণে সে তার ফুল চেষ্টা করতেছিল। আর এভাবে দেখতে দেখতে সে তার স্পিরিটকেও কন্ট্রোল করতে শুরু করে দেয়। আর আশেপাশে যতগুলা স্ট্যাচু ছিল সবগুলো জীবিত হয়ে যায় আর তাদের ভিতর থেকে এত পরিমাণে লাইট বেরোতে শুরু করে দেয় যে সবগুলা লাইট আকাশে গিয়ে লাগে। আর তখনই আমরা সেখানে আরো একটা ফিনিক্স দেখতে পাই যেটা ব্লু ছিল। এটা ক্রিয়েট হওয়ার পরেই ওয়ান ইয়ার যখন তার মাস্টারের কাছে যেতে যায় তখনই সে দেখতে পাই তার মাস্টার অলরেডি পুরোপুরিভাবে ইরেজ হয়ে গিয়েছে। তখনই সে এখানেই কাঁদতে শুরু করে দেয়। তখনই তার কাছে সেই ব্লু ফিনিক্সও চলে আসে। তখনই ওয়ান ইয়ার ওই ব্লু ফিনিক্সকে বলে, আজকে থেকে তুমি আমার, তোমার নাম হলো জিউ। এর সাথে তারা দুজনে এই ব্যাম্বো স্ক্রলের দিকে তাকায়, যে ব্যাম্বো স্ক্রলটা প্রায় বার্ন হয়ে গেছিল, মাত্র কিছুটাই বাকি আছে। তারপরে সিমে আমরা নিংচেনকে দেখতে পাই যে ওই স্পিরিটটাকে ধরে রেখেছিল তার হাতের সাহায্যে। এখানে আমরা জানতে পারি নিংচেন ওই শটটার সাহায্যে ওই ফক্স ডেমনটাকে মারতে পারেনি, যে কারণে ফক্স ডেমন তার উপর হাসতেছে আর বলে, তোমার কাছে শট আছে কিন্তু তারপরও তুমি আমাকে মারতে পারতেছো না, তোমার মতো দুর্ভাগ্য আমি কোথাও দেখি নাই। এটা বলে সে অনেক জোরে জোরে হাসতে শুরু করতে, কিন্তু তখনই সেখানে ওয়ান ইয়ার চলে আসে আর বলে, তুমি কি আমাকে ভুলে গিয়েছো, আমিও তোমাকে খুব সহজে মারতে পারবো। এটা বলে ওয়ান ইয়ার তার গলা তার কাছ থেকে আলাদা করে দেয়, যে কারণে শাওইর যে ইনার স্পিরিট আছে ওটা পুরোপুরিভাবে পিওর হয়ে যায় আর ওই ডেমনের চাঙ্গুল থেকে আপাতত বেঁচে যায় শাওই। আর হ্যাঁ গাইস, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, শাওই যে আছে সে নিজেও কিন্তু একটা ফক্স, যে কারণে তার যে ইনার স্পিরিট আছে ওইটাও একটা ফক্সই হবে। আর এই ফক্স হওয়ার কারণে ওই ওল্ড ফক্স ডেমন শাওইর ভিতরে তার নিজের সিট ইমপ্লান্ট করেছিল, যে কারণে এখন এত সবকিছু হয়েছে। এখন যেহেতু ওই সিটটা পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ে গেছে, যে কারণে শাওইর যে ইনার স্পিরিট আছে ওইটা এখনো পর্যন্ত ফক্স স্পিরিটই থাকবে। তখনই ওই ফক্স স্পিরিট মানে শাওইর যে ফক্স স্পিরিট আছে ওইটা শাওইর বডির ভিতরে ঢুকে যায়। এর সাথে নিংচেন বলে, ফাইনালি তাহলে আমি বাইরে চলে আসলাম আবারও। ঠিক সেই টাইমে শাওইর ভিতরে যত ইভেল এনার্জি আছে সবগুলা বাইরে বেরিয়ে আসে আর সেখানে আসার সাথে সাথে আগের ওল্ড ফক্সের ফর্ম নিয়ে নেয় আর বলে থাকে, আজকে যদি তুমি ওকে হেল্প না করতে তাহলে আমি ওকে মেরে ফেলতাম। অন্যদিকে ইম্পেরিয়াল মাস্টার ওয়ার্ডের কারণে যে হ্যাভেনলি ডেমন ওইখানে আটকানো ছিল সেও ওই ওয়ার্ডটা ভেঙে ফেলে আর তাদের দিকে আবারও আসতে শুরু করে দেয়। তখনই ওই হ্যাভেনলি ডেমনকে দেখে ওই ফক্স ডেমন হাসতে শুরু করে দেয় আর বলে, আমি একে চিনি, এ অনেক বেশি শক্তিশালী, তোমরা এর সামনে কিছুই না, এর পাওয়ার অনেক বেশি। এটা শুনে ওয়ানের বলে, কি তুমি ওই ডেমনকে চিনো নাকি? তখনই ওই ডেমন ওই ফক্স ডেমনটাকে পুরোপুরিভাবে গিলে ফেলে, মানে অ্যাবজর্ব করে ফেলে। এর সাথে আমরা ওই ফক্স ডেমনের মতো আরো অনেকগুলা স্পিরিট দেখতে পাই ওই হ্যাভেনলি ডেমনের মাথার ভিতর, আর সে বুঝে যায় যে এই হ্যাভেনলি ডেমন এই ধরনের স্পিরিটকে অ্যাবজর্ব করে ফেলে। তখনই ওয়ানের ঠিক এরকমটাই জিজ্ঞেস করে নিনচেনকে, যেটা শুনে নিনচেন বলে, হ্যাঁ এই হ্যাভেনলি ডেমন এই ধরনের স্পিরিটকে খুব সহজে অ্যাবজর্ব করে ফেলে আর তাদের পাওয়ারও ইউজ করতে থাকে। এত বেশি পাওয়ারফুল যে আমরা যদি একে জাউ স্টেটের ভিতরে ইন্টার করতে দিই তাহলে এই জাউ স্টেটের পুরো 12টা বাজে যাবে, জাউ স্টেট খুঁজে পাওয়া যাবে নাকি এটাও সন্দেহ। তখনই ওয়ানের বলে, এই মনে হয় আমার কারণে এখানে অ্যাট্রাক্ট হয়েছে, কারণ আমি এখানে 9 স্টার ট্রেজার গুলাকে ইউজ করেছি আর ওই স্পিরিট গুলাকে অবিকেন করেছি। আমার মনে হচ্ছে আমি এর কাছ থেকে অনেক পাওয়ারফুল ট্রেজার চুরি করে নিয়েছি, যে কারণে সে এখানে চলে আসছে, যে কারণে এখন এটা আমাকে আটকাতে হবে। এটা শুনে তখনই নিংচেন বলে, চিন্তার কোনো দরকার নেই, আমি তোমার সাথে আসছি। ঠিক সেই টাইমে এখানে লুজিও চলে আসে আর বলে, তোমরা দুজনেই অনেক বড় লড়াই থেকে ফিরে আসছো, তার মানে এটা না যে আমি তোমাদেরকে একা এখানে লড়াই করতে দেবো। এর সাথে লুজিয়া ওয়ান ইয়ারকে বলে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, এবারের হ্যাভেনলি ডেমনকে আমাদের দুজনের উপর ছেড়ে দাও। তখনই ওই হ্যাভেনলি ডেমন তার থার্ড আই দিয়ে অ্যাটাক করে দেয়, যেটা দেখে ওয়ান ইয়ার তার ফিনিক্সের সাথেও অ্যাটাক করতে চলে যায়। এটা দেখে তো
লুজিয়া আর নিংচেন দুজনে অনেক বেশি শখ ছিল। তখনই ওয়ান ইয়ার বলতে থাকে আমার কারণে এখানে আসছে, তার মানে এটা না যে আমি তোমাদেরকে এটাকে ফেস করে দেবো, আমার কারণ যেহেতু আসছে তার মানে আমি একে ফেস করবো। এটা শুনে নিংচেন বলে তুমি এসব করতে পারবে না, এটা অনেক বেশি পাওয়ারফুল, তুমি একা গেলে কখনোই এটাকে হারাতে পারবে না। কিন্তু ওয়ান ইয়ার তার কোনো কথাই শুনে না, উল্টো আর একটা লাইন কেটে দেয় আর বুঝিয়ে দেয় এই লাইনের এপারে যেন তারা দুজন না আসে। অন্যদিকে ওয়ান ইয়ার আর ওই হেভেনলি ডেমনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তখনই ওয়ান ইয়ার বলে তোমরা কি জানো আমার নামের আসল মানে কি? এটা তখনকার কথা যখন জিং স্টেটের আর্মি জাও স্টেটের বর্ডারের মধ্যে পুরোপুরিভাবে হেভি হয়ে গিয়েছিল আর তারাই আমাদের জাও স্টেটের উপর রুল করতেছিল। এর সাথে এই কারণে আমাদের অনেকগুলা বরিয়ারও মারা গিয়েছিল। পরবর্তীতে 17 দিন যাবত তাদের সাথে নেগোসিয়েশন করে আমাদের টেরিটরি থেকে 600 এরকম গ্রাম আর শহর তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, যে শহরগুলো আমাদের আন্ডারে আসতো, কিন্তু এখন তারা নিয়ে নিয়েছিল। আর ওইখান থেকে আমাকে তখন জাও নাম দেওয়া হয়েছিল, তখন থেকে আমার নাম জাও ওয়ান ইয়ার হয়ে গিয়েছে। আর তখন থেকে আমি জাও স্টেটের সাথে পুরোপুরিভাবে জুড়ে গিয়েছিলাম। এটা বলার সাথে সাথে ওয়ানের অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক ওই হেভেনলি ডেমনের উপর করে দেয়, যে কারণে ওই হেভেনলি ডেমনও তার 3 হেডের ইউজ করে ওয়ান ইয়ারের উপর অ্যাটাক করে, যেটা থেকে ওয়ান ইয়ার তো ওই অ্যাটাকগুলো থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। অন্যদিকে নিনচেনও এসব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও ওই অ্যাটাকগুলো ওয়ান ইয়ারের বডিতে লাগতে শুরু করে দেয় আস্তে আস্তে, যে কারণে ওয়ান ইয়ারের অনেক বেশি পেন হয় আর সে অনেক জোরে একটা চিৎকার করে, যেটা দেখে নিনচেন আর থাকতে পারে না। হ্যাঁ, হিরোইন যেহেতু মায়ের খেতে যায় তো হিরো কিভাবে থাকবে, সে ওয়ান ইয়ারের যে লাইন ছিল ওইটাকে ক্রস করে সরাসরি ওয়ান ইয়ারকে ধরে ফেলে আর সে তার শিল্ডের সাহায্যে ওই অ্যাটাকটাকে আটকানোর চেষ্টা করে। কিন্তু তারপরে ওয়ান ইয়ারের হাত ছুটে যায় নিনচেনের হাত থেকে, যেটা দেখে ওয়ান ইয়ার বাধা থাকে এটাই হয়তোবা তার লাস্ট টাইম, সে হয়তোবা মারা যেতে চলেছে। কিন্তু তখনই নিনচেন আসে আর তাকে ধরে ফেলে, যেটা দেখে ওয়ান ইয়ার নিজেও নিনচেনকে অনেক জোরে হাক করে ফেলে। তখনই এসব দেখে হেভেনলি ডেমন তার হাত তাদের দুজনের দিকে এগোতে শুরু করতে, পুরা সহ্য হইতাছে না। আমি 100% শিওর এই হেভেনলি ডেমনও আমাদের মতোই সিঙ্গেল। তখনই আমরা একটা আওয়াজ শুনতে পাই, যেখানে একটা লোক বলতেছিল এবার মনে হয় আমাকে হেল্প করতে হবে। এটা বলে সে তার শর্ট ইউজ করে অনেক পাওয়ারফুল একটা স্ল্যাশ অ্যাটাক ওই হেভেনলি ডেমনের হাতের দিকে মেরে দেয়, যে কারণে ওই হেভেনলি ডেমনের হাত আপাতত থেমে যায়। অন্যদিকে লুজিয়া নিনচেন আর ওয়ান ইয়ারকে সেফলি মাটিতে ল্যান্ড করতে সাহায্য করে। তখনই ওই মিস্টিরিয়াস পার্সন বলে আসলে তোমরা অনেক বেশি অ্যামেজিং, তোমরা একটা স্পিরিট সোয়ালারকে এখানে অ্যাট্রাক্ট করতে সফল হয়েছো, এটা আসলে অনেক বেশি বড় ব্যাপার। তখনই সে স্টাইল মেরে নিনচেনের দিকে তাকায় আর নিনচেন যখন তাকে দেখে তখনই সে চিনে ফেলে যে এটা আসলে তার সেকেন্ড সিনিয়র ব্রাদার। তখনই সেই সিনিয়র ব্রাদার নিনচেনের সামনে চলে আসে আর বলে তুমি আমাকে এভাবে দেখো না, আমার শরম করে। তখনই আমরা দেখতে পাই ওই হেভেনলি ডেমন আবারও রেগে গিয়েছে, আবার অ্যাটাক করার জন্য সে এগোতে শুরু করে দেয়। এটা দেখে নিনচেন তার সিনিয়র ব্রাদারের শট উঠায় আর ওই হেভেনলি ডেমনের দিকে যেতে শুরু করে দেয়। এর সাথে সে তার সিনিয়র ব্রাদারকে এটাও বলে যে মাফ করিয়েন, আমি আপনার শট ইউজ করতেছি কিছুক্ষণের জন্য। এটা বলে নিনচেন হাওয়ায় চলে যায় আর ওই হেভেনলি ডেমনকে ওয়ান করে সে যেন আর অ্যাটাক না করে। তখনই সে লুজিয়াকে বলে সাবধান থাকার জন্য। তখনই ওই হেভেনলি ডেমন তার উপরে অ্যাটাক করতে, যেটা থেকে নিনচেন ওই হেভেনলি ডেমনের যে অ্যাটাক আছে ওই অ্যাটাকের মাঝখান দিয়ে ওই হেভেনলি ডেমনের উপর অ্যাটাক করতে চলে যায়। এটা দেখে নিনচেনের সিনিয়র ব্রাদার বলে হ্যাঁ, আমার ব্রাদার আগের থেকে বেশি সাহসী আর আগের থেকে বেশি ফাইটার হয়ে গিয়েছে, কিন্তু তারপরও সে এখনো পর্যন্ত সেরকম পাওয়ারফুল হতে পারেনি যেটা তার হওয়া উচিত ছিল। অন্যদিকে নিনচেন ওই হেভেনলি ডেমনের উপর অ্যাটাক করে দেয়। আমি তো প্রথমবার থেকে মনে করছিলাম নিনচেন ওই হেভেনলি ডেমনের দাঁত ভেঙে দিছে, কিন্তু আসলে এখানে দাঁত ভাঙে না। এর সাথে নিনচেন ওই হেভেনলি ডেমনকে বলে তুমি যদি আর এক পা আগাও তাহলে তোমার অবস্থা খারাপ করে দিব আমি। কিন্তু তখনই ওই হেভেনলি ডেমন অনেক বেশি রেগে যায়। অন্যদিকে নিনচেনও তার আশেপাশে অনেকগুলো স্পিরিচুয়াল পিওর এনার্জি ফিল করতে শুরু করে দেয় আর নিনচেনও ওই এনার্জি ইউজ করতে শুরু করে দেয়। কিন্তু তখনই ওই হেভেনলি ডেমন নিনচেনকে তার দুই হাতের মাঝখানে ফেলে ক্রাশ করার চেষ্টা করতে শুরু করে দেয়। এটা যখন লুজিয়া আর শাওই দেখে তারা দুজনে অনেক বেশি শক্ট হয়ে যায় আর তারা দুজনে তাদের অতীতের কথা মনে পড়তে শুরু করে দেয়, যেখানে নিনচেন তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসছিল, যেখানে তাদের মৃত্যু ছাড়া আর কিছুই ছিল না। তখনই আমরা দেখতে পাই নিনচেনের বডি থেকে পিওর এনার্জির ফ্লো আরো অনেক বেশি বেড়ে গিয়েছে, যে কারণে ওই যে হেভেনলি ডেমনের হাত ছিল ওইটাকে ভেঙে সে বাইরে বেরিয়ে আসে। এর সাথে তার কাপড় টাপড় সব ছিঁড়ে গিয়েছিল। বুঝলাম না ভাই, মেন ক্যারেক্টারের সিসপেক্ট না দেয়ালে হবে? এর সাথে নিনচেনের হাতে যে শটটা ছিল ওইটাকে নিনচেন অনেক বেশি বড় করে ফেলে, মানে ওই ডেমনের আজকা শেষ, কিচ্ছা খতম ওইখানে। আমি বলছিলাম সিঙ্গেল তুমি তো কি হয়েছে, তারপর একটা কাপলের মাঝখানে বামার ঢোকা নাই, কিন্তু হ্যাঁ তো পুরাই ঢুকে গেছে, তাহলে তো তার আজকে মূর্তি দিব নাকি। তখনই নিনচেন ওই পাওয়ারফুল শটের সাথে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক ওই ডেমনের উপর করে দেয়, যে কারণে ওই ডেমনের অবস্থা খারাপ হয়ে যায় আর তার ভিতরে একটার পর একটা এক্সপ্লোশন হতে থাকে, যেরকম পুরা বাগারা ফাটাইতেছে। অন্যদিকে ওই ডেমন মারা যাওয়ার পরে ওই আকাশটাও পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যায় আর নিনচেন ওই 3টা মাইয়ার দিকে চাইয়া হাসতে শুরু করে দেয়। তখনই নিনচেনের সিনিয়র ব্রাদার বলে তোমার শর্ট টেকনিক তো অনেক বেশি ভালো, তুমি এটা কই থেকে শিখেছো? এটা শুনে নিনচেন বলে আমি জানি আমার শর্ট টেকনিক মোটেও ভালো না, আপনি আমার সাথে মজা নেওয়া বন্ধ করেন। এর সাথে নিনচেন এটাও বলে যে আপনি বলেছিলেন যে আমাদের ডিভাইন রিয়ালামের বাইরে একবারের বেশি কেউ জন্ম নিতে পারে না, কিন্তু আমার মনে হচ্ছে এখন মানুষ তার পরবর্তীতেও জন্ম নিতে পারে। এখন সেখানে হেভেনলি ডেমন মারা যাওয়ার কারণে সেখানে ব্লাড ড্রেন হতে শুরু করে
করে দেয়। আর এসব যখন ওই ৩টা মাইয়া চাইয়া দেখতেছিল তারাও খুশি হয়ে যায়। তখনই লুজিয়া বাধা থাকে, আমি যখন তোমার সাথে প্রথমবার দেখা করেছিলাম তখনই আমি বুঝে গেছিলাম তুমি নরমাল কোনো পার্সন হতে পারো না, তুমি অসাধারণ কোনো পার্সন হবে। যদিও তোমার স্পিরিচুয়াল পাওয়ার আমাদের সবার চেয়ে বেশি কম, কিন্তু তারপরও তুমি সবাইকে বাঁচানোর জন্য আমাদের সবার আগে থাকো। তারপরে সিমা আমরা দেখতে পাই নিংচেনকে লুজিয়া হিল করতেছে, কিন্তু তখনই নিংচেন অজ্ঞান হয়ে যায় আর সে লুজিয়ার কাঁধের মধ্যে পড়ে যায়। আর ভুলবশত হালকা পাতলা ঠোঁটটাও লুজিয়ার গালে লেগে যায়, যে কারণে লুজিয়া অনেক বেশি লজ্জা পেতে থাকে। আর সে কিছুটা দূরে সরে গিয়ে নিংচেনের কাছ থেকে তখনই সে ভাবতে থাকে কি লুজিয়া তুমি সব কি করতেছো তুমি। তারপর সে এখান থেকে চলে যায়। তার পরবর্তীতে কিছুক্ষণ পর নিংচেনও হোসে চলে আসে, তখনই আমরা দেখতে পাই সেখানে ওয়ানিয়ারও হোসে চলে আসে। তখনই ওয়ানিয়ার নিংচেনকে বলে আচ্ছা তোমার কাছে এই শটটা এত বেশি ইম্পর্টেন্ট যে তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পরও এই শটটাকে ছাড়োনি, আসলে তুমি এটার সাহায্যে কি হাসিল করতে চাও? এটা শুনে নিংচেন বলে আমি ওই ম্যারেজ কন্ট্রাক্টটা হাসিল করতে চাই। এটা শুনে তো ওয়ানিয়ার অনেক বেশি অবাক হয়ে যায়। এর সাথে ততক্ষণ লুজিও সেখানে চলে আসে আর বলে তোমরা দুজন এখানে কি কথাবার্তা বলতাছো, কিন্তু তোমরা দুজন যাই কথা বলো তারপরও নিংচেন সবার আগে তোমার খেয়াল রাখতে হবে। তখনই সে নিংচেনের দিকে একটা ওষুধ এগিয়ে দেয়, এটা দেখে নিংচেন বলে আচ্ছা এত তিতো ওষুধ আমার কি আসলে খেতে হবে? এটা শুনে তো ওই দুইটা মাইয়া অনেক বেশি রেগে যায় আর বলে হ্যাঁ তোমাকে এটা খেতেই হবে। তখনই শাওই হোসে চলে আসে আর তাদের কাছ থেকে পানি চাইতে থাকে, যে কারণে তারা তিনজনই শাওয়ের কাছে চলে যায়। তখনই ওয়ানিয়ার বলে আমরা কিভাবে বুঝবো এটাই যে আমাদের আসল শাওই? তখনই নিংচেন শাওইকে পরীক্ষা করার জন্য বলে আচ্ছা শাওই বলো তো আমাদের মাস্টার তার টাকার পটলি কোথায় রাখতো? এটা শুনে তো শাওই এটা বলে দেয়। আসলে আমি এটা বলতে পারতেছি না, আমার নিজেরই শরম করতেছে ওইটা বলতে গিয়ে। আর এটা শুনে তো ওই দুজন অনেক বেশি শক হয়ে যায়। তখনই শাওই বলে থাকে সিনিয়র ব্রাদার আপনি বলেছিলেন কিন্তু আমি যখন নেক্সট টাইম আপনার সাথে কথা বলবো তখন আপনি আমাকে ওই জিনিসটা দিবেন। তারা এখানে কোন জিনিসের কথা বলতেছিল সেটা তো আমি জানি না, কোনো সারপ্রাইজ বাগার হবে, সেটা ইম্পর্টেন্ট কোনো কিছু না। তখনই নিংচেন শাওয়ের কাছে আসে আর তার মাথায় হাত দিয়ে বলে হ্যাঁ এটা আমাদের আসল শাওই। এর সাথে আমাদের ভিডিও আর এই সিজনটাই এখানে শেষ হয়ে যায়। কেউ আর কমেন্ট করবেন না ভাই ওভার দ্য ডিপ অ্যান্ড রিয়াল আইমের নেক্সট এপিসোড কখন আসবে, কারণ এটার যে ফার্স্ট সিজন আছে এটা আজকে কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এটার যখন নেক্সট সিজন আসবে তখন আমি নিশ্চয়ই এক্সপ্লেন করে দেবো, এটা আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। আর কেউ কিন্তু এটা জিজ্ঞেস করবেন না ভাই নেক্সট এপিসোড কবে আসবে। ভাই আপনারা ভাই কি এই ধরনের কমেন্ট ভাই করতে করতে পাগল বানাইলেন, যে কারণে গাইস একদম ক্লিয়ার কাট। আর এই সিরিজটা যেহেতু শেষ আপনারা এরকম নতুন অথবা পুরাতন এরকম কোনো অ্যানিমের নাম বলতে পারেন বা দংহার নাম বলতে পারেন, যেটা আমি পরবর্তীতে এক্সপ্লেন করবো। আর হ্যাঁ আমি এটা নিশ্চয়ই এক্সপ্লেন করবো যদি এবার কোনো নাম দেন। আর হ্যাঁ এরকম নাম দেন না যেটার এপিসোড 200-300 প্লাস হয়ে গেছে ভাই, আমার মারবার চিন্তা করেন না এসব এনিমে দিয়ে সেরা। যাই হোক গাইস আজকের ভিডিও এখানে শেষ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে কালকের ভিডিওতে।